মাধ্যমিক পরীক্ষা কিন্তু শুরু হতে চলেছে কিছুদিন পরই। তো তোমাদের আজকে সব থেকে যে গুরুত্বপূর্ণ পার্ট 2 নম্বরের অঙ্কে কিন্তু চলে এসছে, ঠিক আছে। তোমাদের টোটাল কিন্তু 20 নম্বর থাকবে এই 2 নম্বরের অঙ্কগুলো থেকে। তো আজকে আমি তোমাদের গত 10 বছরের অঙ্কগুলো করাবো। তো 2024-এর যে প্রশ্নটা আছে সেটাতে শুরু করছি। তো প্রথম অঙ্কটা কি বলছে দেখা যাক। দেখো প্রথম অঙ্কটা বলেছে 500 টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরের সুদ 105 টাকা হবে সেটা আমাকে বের করতে বলেছে। তো এটা কিন্তু আমাদের চক্রবৃদ্ধি সুদের অঙ্ক, ঠিক আছে। তো যেহেতু এটা 2 নম্বরের অঙ্ক, তাহলে আমরা কিন্তু একদম মানে দ্রুত করবো অঙ্কটা। তো সবার ফার্স্ট সূত্রটা লিখে নিই। তো চক্রবৃদ্ধি সুদের সূত্রটা কি? p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n মাইনাস p, তাই তো? এটা হচ্ছে কি সূত্র। এবার দেখো চক্রবৃদ্ধি সুদ কিন্তু আমাকে বলে দিয়েছে, কত বলেছে? 105 টাকা। তাহলে 105 সমান সমান p এর মান বলছে হচ্ছে গিয়ে 500, p আমার তো আসল, তাই তো, ইন্টু 1 প্লাস r এর মানও বলে দিয়েছে আমার কত? 10%। আমাকে বের করতে বলেছে সময়টাই, তাই তো। তাহলে এনটা কিন্তু আমাকে বলে দেয়নি, মাইনাস 500। তো এই 500 এদিকে আসলে কি হবে? প্লাস হয়ে যাবে। তাহলে 105 যোগ 500, এখানে 0 0 কেটে দাও। তাহলে 500 গুণ, এটা লসগু করলে কত আসবে? উপরে 11, নিচে আসবে 10। তো এখানে পাচ্ছি হচ্ছে গিয়ে 605, আর এই 500 দিয়ে চলে আসলে কি হবে? নিচে চলে আসবে, ইকুয়াল টু 11/10। তো দেখো এখানে 5 দিয়ে কাটাকুটি করা যাচ্ছে। 5 100 500, 5 একে 5, 5 দুগুণি 10, 5 একে 5। তাহলে এদিকে পেলাম 121/100, 11/10 টু দি পাওয়ার n। এবার দেখো এখানে আমার নিধানটা কত আছে? 11/10, তার সূচক কত আছে? n, তাই তো। তাহলে আমার কি করতে হবে? এখানেও সেম নিধান তৈরি করতে হবে। এবার আমরা দেখতেই পাচ্ছি 121 আর 10 আছে। তো 121 আমরা জানি কার? 11 হোল স্কয়ার হয়, আর 100 কার হয়? 10 হোল স্কয়ার হয়। তাহলে পুরোটা বলতেই পারি আমরা স্কয়ার, ইকুয়াল টু 11/n, মানে 10/11 তার n, তাই তো। এবার দেখো এদিকে নিধান 11/10, এদিকে নিধান 11/10, আর এর সূচক আছে কি 2, এর সূচক আছে কি n। তাহলে আমরা বলতেই পারি, কি বলতে পারি? অতএব n ইকুয়াল টু কত? 2। তাহলে সময় কত আমার? 2 বছর। নেক্সট অঙ্কটা চলে এসেছি। কি বলেছে অঙ্কটা? বলেছে একটি অংশীদারি কারবারে ইলা, রহিমা ও বেলার মূলধনের অনুপাত বলেছে 3:8:5। ইলার লাভ বেলার লাভের চেয়ে 600 টাকা কম বলেছে। আমাকে মোট লাভটা বের করতে বলেছে। তো আমার দেখো আমরা মোট লাভটা জানি না, তাহলে মোট লাভটা আগে ফার্স্ট ধরে নেবো। তো ধরি মোট লাভ হলো x টাকা। এবার দেখো আমাকে বলে দিয়েছে কন্ডিশন, ইলার লাভ বেলার চেয়ে 600 টাকা কম। তাহলে ইলার আর বেলার তোমার হচ্ছে গিয়ে লাভের থেকে টাকা বের করলে হয়ে যাবে মধ্যে, তাই তো। তো ইলার লাভের থেকে কত টাকা হবে, বেলার লাভের থেকে কত টাকা হবে, যদি আমরা সেটা যদি ধরে নিই, মানে সেটা যদি বের করে নিই, তাহলে আমার অঙ্কটা হয়ে যায়। আমার রহিমাটা বের করার দরকার নেই। তাহলে আমাকে দেখো মূলধনের কথা বলে দিচ্ছে 3:8:5। তাহলে বলতেই পারি মোট লাভ থেকে ইলা পাবে কত হবে? x গুণ, আচ্ছা ইলার অনুপাত কত? 3, আর নিচে কি বসবে? এই অনুপাতগুলো যোগফল, 8 আর 3 হচ্ছে 11, আর 5 16। তাহলে হচ্ছে গিয়ে ইলা হচ্ছে গিয়ে 16x বাই সরি 3x/16। এইটা হচ্ছে কি ইলার লাভ, তাই তো। তাহলে মোট লাভ থেকে বেলা কত পাবে করি? বেলার কত? 5। ওকে, তাহলে মোট লাভ থেকে ইলা কত পাবে করে নিলাম 3x/16, বেলা কত পাবে? 5x/16। এবার দেখো আমাকে কন্ডিশন কি বলেছে, যে ইলার লাভ বেলার থেকে 600 টাকা কম। তার মানে কি বেলার লাভ হচ্ছে গিয়ে বেশি, তাই তো। তাই যদি বেলার লাভটা থেকে আমি ইলার লাভটাকে যদি বিয়োগ করি, তাহলে কত পাবো? 600 টাকা পাবো। তাহলে প্রশ্ন অনুযায়ী বলতে পারি
5x/16 minus 3x/16 equal to 600। ওকে, তো এখান থেকে লসাগু করে নিলাম। তাহলে 5x থেকে 3x মাইনাস হলে কত হয় 2x। তো এই 2 দিকে এই 2 দিয়ে 16 কাটছে, তাই তো কত হয় 8 দুগুণে 16। তাহলে x এর মান কত পাবো, x ইকুয়াল টু বলতে পারি, আচ্ছা একটু এদিকে সরে করি, x ইকুয়াল টু বলতে পারি 600 গুণ 8 মানে কত আসবে 648, 4800 টাকা। ওকে, তাহলে মোট লাভ কত ছিল 4800 টাকা, কারণ আমি x কে ধরেছিলাম মোট লাভ। ঠিক আছে, তো এটা হচ্ছে অঙ্ক। তো নেক্সট অঙ্কে চলে এসেছি। দেখো নেক্সট অঙ্কে কি বলেছে, বলেছে x স্কয়ার মাইনাস 22x ইকুয়াল প্লাস 105 ইকুয়াল টু 0। একটা আমাকে কি বলে দিয়েছে, দ্বিঘাত সমীকরণ বলে দিয়েছে। এই সমীকরণে দেখো বীজ আমাকে বলে দিয়েছে একটা আলফা একটা বিটা। তো আমাকে বলেছে 1/আলফা আর 1/বিটার যোগফল কত হবে। তো যখনই এরকম ধরনের অঙ্ক বলবে তখন তোমরা ফার্স্ট কি করবে, বীজদ্বয়ের যোগফল আর বীজদ্বয়ের কিন্তু আমরা গুণফলটা বের করে নেব। তো ফার্স্ট দেখো x স্কয়ার মাইনাস 22x প্লাস 105 ইকুয়াল টু 0 সমীকরণ থেকে পাই কি পাই আমরা, দেখো a কত আমার 1, তাই তো x স্কয়ারের সহগ, b কত আমার মাইনাস 22 x এর সহগ, আর c কত আমার 105, সেটা কি, সেটা হচ্ছে কি আমার ধ্রুবক রাশিটা। তো আমরা বীজদ্বয়ের যোগফল কি জানি, আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি হয় মাইনাস বি বাই এ, তাই তো এই যে আলফা আর বিটা হচ্ছে আমাদের বীজদ্বয় বলে দিয়েছে। তো বীজদ্বয়ের যোগফল সূত্র কি জানি আমরা মাইনাস বি বাই এ হয়। তো বি এর মান কত, বি এর মান হচ্ছে গিয়ে মাইনাস 22 আর এ এর মান 1, তাহলে কত হবে 22। আর গুণফল কত হবে সি বাই এ, সি কত আমার 105, এ হচ্ছে 1, তাহলে 105ই হবে, তাই তো ব্যাস এইগুলো আগে বের করে নেবে। এবার দেখো আমাদের যেটা বের করতে বলেছে সেটা অত ইজিলি বেরিয়ে যাবে। 1/আলফা আর 1/বিটা বের করতে বলেছে, এটা যোগফল, লসাগু করে কত আসবে আলফা বিটা, আলফা প্লাস বিটা। তো যোগফল কত আমরা জানি, যোগফল হচ্ছে কি 22 আর গুণফল হচ্ছে 105। কাটাকাটি যাবে না, তাহলে এটাই অ্যান্সার, বুঝলো। 4 নম্বর কি হচ্ছে দেখা যাক। দেখো 4 নম্বর বলেছে যদি 3x মাইনাস 2y অনুপাত 3x প্লাস 2y 4/5 হয় তাহলে আমাকে বের করতে বলেছে x প্লাস y অনুপাত x মাইনাস y। ঠিক আছে, তো অঙ্কটা দেখো দু রকম ভাবে করা যায়। সবার প্রথমে তো দেখো আমরা কি করতে পারি, 4 আর 5 দেখো দেখাই, 3x মাইনাস 2y বাই 3x প্লাস 2y ইকুয়াল টু 4/5 বলেছে। তো এটাকে বজ্রগুণন করে দিয়ে আমরা x ইস টু y এর অনুপাত বের করে সেখান থেকে কে ধরে করতে পারি। বা দেখো আরেকটা সহজ উপায় কি আছে, এটাকে সিম্পলি আমরা যোগ বা প্রক্রিয়া করে ফেলি। ঠিক আছে, তো যোগ বা প্রক্রিয়া করার আগে কি করব, এটাকে উল্টে দিচ্ছি আমি, 3x প্লাস 2y 3x মাইনাস 2y এদিকে উল্টে যাবে। ঠিক আছে, কি করলাম দেখো এটাকে আমি উল্টে দিলাম, তো বাঁ দিকে উল্টালে কি হবে, ডান দিকে উল্টে হবে, 4/5 ছিল এটা উল্টে কি হবে 5/4 হয়ে যাবে। এবার যোগ বা প্রক্রিয়া করো, তাহলে কত আসবে দেখো 3x প্লাস 2y প্লাস 3x মাইনাস 2y, 3x প্লাস 2y মাইনাস 3x মাইনাস 2y, এখানে 5/5 প্লাস 4 5 মাইনাস 4। ঠিক আছে, কি করলাম আমরা যোগ ভাগ প্রক্রিয়া করলাম, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। যেহেতু এটা 2 নম্বর অঙ্ক তাই জন্য কিন্তু সহজ উপায়ে তোমাদের দেখালাম। ঠিক আছে, তো ব্যাস এবার এটা ব্যাকআউট দিলে কি হবে 3x প্লাস 2y প্লাস 3x মাইনাস 2y 3x প্লাস 2y মাইনাস 3x মাইনাস মাইনাসে প্লাস 2y, এটা হচ্ছে গিয়ে 9 এটা 1। ঠিক আছে, তবে এখানে কিন্তু প্লাস মাইনাসে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, তো এখানে 2y 2y কেটে যাচ্ছে, এখানে 3x 3x কেটে যাচ্ছে, তাহলে উপরে কত পড়ে থাকছে 6x, নিচে পড়ে থাকছে 4y, 2 দিয়ে কাটো 3 দুগুণে 6 2 দুগুণে 4, তাহলে কত থাকছে 9/1
আচ্ছা এখানে 3 দিয়ে 9 কেটে আছে, 3 3 9, তাই তো? তাহলে আমরা কি পাচ্ছি, এক্স বাই ওয়াই ইকুয়াল টু 2 দিয়ে গুণ করলে এটা 6/1, ঠিক আছে? তাহলে এক্স বাই ওয়াই কত পাচ্ছি আমরা, 6/1। এবার এখান থেকে যদি আবার যোগবিয়োগ প্রক্রিয়া করি, মানে এক্স বাই ওয়াই ইকুয়াল টু 6/1, এখানে যদি আবার যোগবিয়োগ প্রক্রিয়া দিলে কি পাবো আমরা, এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, 6 প্লাস 1, 6 মাইনাস 1, যোগবিয়োগ প্রক্রিয়া করে পাই। তাহলে এখানে পাবো হচ্ছে গিয়ে এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত পাবো, সরি এটা 7 নিচে 5, তাই তো? তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত পাচ্ছি, 7/5। তাহলে এটাকে অনুপাতে লেখো, এক্স প্লাস ওয়াই অনুপাত এক্স মাইনাস ওয়াই কত হবে, 7:5। তাহলে এটা কিন্তু আমাদের উত্তর। নেক্সট অঙ্কটা চলে এসেছি, কি বলছে অঙ্কটা দেখো, বলেছে অকেন্দ্রীয় বৃত্তে বিওসি ব্যাস এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ এবং একটা কোণ বলে দিয়েছে, দেখো আমাকে এডিসি কোণটা বলে দিয়েছে কত, 110 ডিগ্রি। এবার বলেছে কোণ এসিবি এর মান বের করতে। দেখো অঙ্কটা করার আগে আমাদের কিন্তু ছবিটা আঁকতে হবে। তো ছবিটা কি বলেছে, বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে একটা বৃত্ত আঁকি, ঠিক আছে? পুরোপুরি বৃত্তটা হলো না, তোমরা ধরে না এটাই বৃত্ত। এবার বলেছে দেখো এবার চতুর্ভুজ আঁকতে। এবার আমাকে দেখো বলে দিচ্ছে বিওসি হচ্ছে কি ব্যাস, তাহলে আমি দেখো ব্যাসটাকে নিই, তাহলে এই হচ্ছে কি ব্যাস, যার নাম হচ্ছে কি বি, কেন্দ্রের নাম ও, এটা হচ্ছে কি সি। আচ্ছা চতুর্ভুজটার নাম কি বলেছে, এ বি সি ডি। তাহলে চতুর্ভুজটা কিরকম হবে, এখান থেকে টেনে দিই এটা এ, এখান থেকে টেনে দিই এটা হচ্ছে কি আবার ডি, ওকে? তাহলে এ বি সি ডি এটা হচ্ছে কি চতুর্ভুজ। আমাকে বলে কি দিয়েছে, এডিসি কোণটা বলে দিয়েছে, এডিসি মানে এই কোণটা বলে দিয়েছে কত আমার, 110 ডিগ্রি। আমাকে বের করতে বলেছে এসিবি, এসিবি, তাই তো? আচ্ছা তাহলে আমাকে এখানে একটা কি করতে হবে, কর্ণ টানতে হবে, এই কোণটা আমাকে বের করতে বলেছে, এসিবি কোণটা আমাকে বের করতে বলেছে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক আমরা কিভাবে করবো। আমরা সবার আগে দেখো আমরা কি জানি, যে এই যে কোণটা আছে না, আর এই কোণটা, এই যে কোণটা, এই দুটো কোণ কি হবে, সম্পূরক হবে, তাই তো? একটা উপপাদ্য আছে যে বৃত্তস্থ চতুর্ভুজের পরস্পর কোণ কি হয়, সম্পূরক, মানে 180 ডিগ্রি। মানে বলতে পারি এই কোণটা আর এই কোণটা দুটো যোগ করলে কত পাবো আমি, 180 ডিগ্রি। তাহলে বলতে পারি অতএব কোণ এডিসি কত বলেছে, 110 ডিগ্রি। তাহলে অতএব কোণ এবিসি কত হবে, এবিসি হবে হচ্ছে গিয়ে 180 থেকে 110 বিয়োগ করে পেয়ে যাবো আমি, কত হবো, 70 ডিগ্রি। তাহলে এই কোণটা কত পেলাম, 70 ডিগ্রি, ওকে? এবার দেখো কোণ বিএসি, এই কোণটা কত হবে, কোণ বিএসি হবে হচ্ছে 90 ডিগ্রি। এবার তোমাদের মাথায় আসবে যে 90 ডিগ্রি কেন করলাম, দেখো বিএসি এটা কি, বৃত্তের অর্ধবৃত্ত থেকে, মানে হচ্ছে কি আমি কোণটা এঁকেছি, তাই তো? এই যে কোণটা যে এঁকেছি বৃত্তের অর্ধবৃত্ত থেকে আঁকা আছে, মানে বৃত্তের ব্যাসার্ধের দুই প্রান্ত থেকে আঁকা হয়েছে। তাহলে এটা কি কোণ, একটা অর্ধবৃত্তস্থ কোণ। আর আমরা জানি দেখো একটা উপপাদ্য আমরা করে এসেছি কি, যে অর্ধবৃত্তস্থ কোণ কি হয়, সমকোণ হয়। তাহলে বলতে পারি এটা হচ্ছে গিয়ে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে কি হবে, বিএসি কি হবে, 90 ডিগ্রি হবে। দেখো এই আমার ত্রিভুজ, এটা পেয়ে গেলাম 90 ডিগ্রি, এটা পেয়ে গেলাম 70 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা নিশ্চয়ই 180 থেকে এই দুটো কোণ বিয়োগ করলে পেয়ে যাবো। বা দেখো আমরা এভাবে বলতে পারি, অতএব আমরা বলতে পারি ত্রিভুজ নাম কি এবিসি, এবিসি থেকে পাই, তোমাদের জাস্ট বোঝানোর জন্য এটা করে দিচ্ছি, ঠিক আছে? নাহলে 180 থেকে বিয়োগ করে দিলে ডাইরেক্ট হয়ে যেত। কি কি পাই দেখো, এবিসি কোণ, এবিসি যোগ এই কোণটার নাম কি বিএসি, বিএসি কোণ যোগ এই কোণটার নাম কি এসিবি, এসিবি কত হবে, 180 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের যোগফল 180 হয়।
এই কোণটার মান কত? এবিসি আমরা এই মাত্র পেলাম 70°, এটা পেয়েছি 90°, এটা আমাদের বের করতে হবে। এই দুটো যোগ করলে কত হয়? 90 আর 70 160, তাহলে এসিবি কত হবে? 180 মাইনাস 160 মানে 20°। তাহলে এসিবি কোণের মান কত হবে আমাদের? 20°। বুঝে গেল? একদম কিন্তু সহজ ছিল অঙ্কটা, জাস্ট তোমাদের মাথায় রাখতে হবে যে কোনটা অর্ধবৃত্তস্থ কোণ আর এই যে তোমার হচ্ছে পরস্পর কোণটা যে সম্পূরক, এটা মাথায় রাখতে হবে। তো উপপাদ্যগুলো যদি না মাথা থাকে তাহলে কিন্তু অঙ্কটা তোমরা করতে পারবে না। নেক্সট অঙ্কটা চলে এসেছি, কি বলছে দেখো, এবিসিডি একটি ট্র্যাপিজিয়াম, বিসি আর এডি হচ্ছে পরস্পর সমান্তরাল, আর আমাকে এডির মান বলে দিয়েছে। এবার বলেছে এসি আর বিডি কর্ণদ্বয় এমন ভাবে ও বিন্দুকে ছেদ করে যে এও বাই এসি ডিও বাই ওবি এর মান কত হয়? 1/2। তাহলে আমাকে বিসির দৈর্ঘ্য বের করতে বলেছে। তো সবার প্রথমে এখানে কিন্তু ছবিটা আঁকতে হবে, ছবিটাই মেইন। দেখো এবিসি ট্র্যাপিজিয়াম, তো ট্র্যাপিজিয়ামের কি হয় নিশ্চয়ই তোমরা জানো যে কি হয়, এক পাশ হয় হচ্ছে গিয়ে সমান্তরাল। তাহলে এই যে আমাকে বলেই দিচ্ছে, দেখো নাম দিয়ে দাও এ বি সি ডি। দেখো বিসি আর এডি এই দুটো হচ্ছে সমান্তরাল, ঠিক আছে, আর এই দুটো কিন্তু অসমান্তরাল, সমান্তরাল নয়, ঠিক আছে। এবার আমাকে বলেছে দুটো কি বলেছে? কর্ণ বলে দিয়েছে, বিডি এটা কর্ণ, আর হচ্ছে গিয়ে এসি কর্ণ। এটা ছেদ করেছে কিন্তু ও বিন্দুতে, আর ও বিন্দু ছেদ করা গিয়েছে এই এ ওর মানটা আর এই ওসির মানটা, আর এই ওডি আর বি ওর মানটা এদের অনুপাত কত হবে? 1/2 হবে, ঠিক আছে। মানে আমি যদি এ ও বাই ওসি করি তাহলে 1/2 হবে, আমি যদি ডিও বাই ওবি করি তাহলে 1/2 হবে, ঠিক আছে। তো এটা কিন্তু এটা আমাকে বলতে চেয়েছে, মানে এটা আমাকে বলতে চেয়েছে অঙ্কটায়, আমাকে বের করতে বলেছে বিসি দৈর্ঘ্যটা, আমাকে বলে দিয়েছে এডির মানটা বলে দিয়েছে 4 সেমি, তাই তো। আচ্ছা ঠিক আছে, দেখো এখানে দুটো ত্রিভুজ পাচ্ছি, একটা এওডি একটা বিওসি, মানে পাচ্ছি অ্যাকচুয়ালি চারটে ত্রিভুজ, কিন্তু আমাকে বের করতে হবে যেহেতু বিসি এর মানটা, তাহলে এই যে এওডি আর বিওসি এই দুটো ত্রিভুজ যদি কাজ করি তাহলেই হয়ে যায়। দেখো তাহলে বলতে পারি আমরা ত্রিভুজ এ ও ডি এবং ত্রিভুজ বি ও সি থেকে পাই কি পাই, দেখো এই যে আমার ও বিসি ও বিসি আর একটা কোণ কিন্তু দেখো ওডিসি, সরি ওডিএ, ওডিএ মানে এই কোণটা আর এই যে কোণটা, ঠিক আছে, এই দুটো কোণ কিন্তু আবার কি হবে? সমান হবে, ঠিক আছে। কেন? এটা হচ্ছে গিয়ে একান্তর কোণ। কি বললাম? যে আমার ও বিসি আর ও ডিএ এই দুটো কোণ কিন্তু কি হবে? আমার একান্তর কোণ হবে। আচ্ছা যদি আমি ও বিসি করে না লিখি তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে, এটাকে আমি মুছে দিয়ে এভাবে বলি তাহলে বুঝতে সুবিধা হবে, যে কোণ ডি বি সি আর কোণটার নাম হচ্ছে গিয়ে বি ডি এ, ঠিক আছে, এই কোণটা আর এই কোণটা। কেন? দেখো দুটো একান্তর কোণ, কারণ হচ্ছে দেখো এডি আর বিসি হচ্ছে গিয়ে কি আমার সমান্তরাল রেখা, যাকে ছেদ করেছে কি বিডি, বলতেই পারি এডি সমান্তরাল বিসি এবং ছেদক কি, ছেদক হলো হচ্ছে গিয়ে বিডি, তাই তো। দুটো সমান্তরাল রেখাকে যদি কোনো রেখা ছেদ করে তাহলে তার এই কোণটা আর এই কোণটা, এই কোণটা আর এই কোণটা কি হয়? একান্তর কোণ হয়। তোমরা ক্লাস 8 নিশ্চয়ই এটা করে এসছো, তাহলে মনে করে দিলাম। দেখো তাহলে এই এডি এখানে বলে স্যার তো রেখাটাকে তো বেরিয়ে যায়নি, এখানে তো রেখাটা বেরিয়ে গেছে, তো দেখো তুমি যদি বিটাকে যদি একটু বড় করো তাহলে কি হবে? বেরিয়ে যাবে না। তো এই যে এডি সমান্তরাল রেখাটা আর এই বিসি সমান্তরাল রেখাটাকে এই বিডি ছেদ করেছে, তাহলে এর এই কোণটার উপর বিপরীত দিকে কোণটা কি হবে? একান্তর কোণ হবে, তাই তো, দুটো সমান হবে। সেম ভাবে দেখো এই যে এই কোণটা আর
এই কোণটা, এটাও কিন্তু তোমার কি হবে, একান্তর কোণ হবে। কেন? এখানে কিন্তু ছেদক কিন্তু পাল্টে গেছে এসি, কিন্তু দেখো ছেদ তো করেছে, তাহলে বলতে পারি কোনটার নাম কি দিতে পারি, এ সি বি। কোনটার নাম হচ্ছে গিয়ে এ সি বি। আচ্ছা একটু ভুল হয়ে গেল, ফার্স্টে আমি দেখো দিয়েছিলাম কি বিডিএ কোনটা দিয়েছিলাম, তাই তো? তাহলে এখানেও আমি মানে ফার্স্টে আমি বিডিএ মানে এই ত্রিভুজে কোনটা দিয়েছিলাম, তাহলে এবারও আমি এই ত্রিভুজে কোনটা দিই, তাহলে কি বলতে পারি সিএডি। সিডি সিএডি সরি সিএডি ইকুয়াল টু এই কোনটার নাম কি হবে এসিবি। এসিবি এখানেও এডি সমান্তরাল বিসি এবং ছেদককে ছেদক হচ্ছে গিয়ে এসি। দেখো তোমরা বুঝতে পারলে আশা করি। কি বললাম দেখো, যেহেতু আমি প্রথমে এখানে এওডি ত্রিভুজের ফার্স্ট কোণে দিয়েছিলাম, তো এখানেও আমি হচ্ছে গিয়ে এওডি ত্রিভুজের ফার্স্ট কোণে দিলাম, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, না দিলেও চলে, কিন্তু পরে কি তোমাদের ভুল আর চান্স থাকতে পারে, কোথায় সেটা আমি পরে বলছি, ঠিক আছে? তো এখানে কি করেছিলাম, আমি বিওসি ত্রিভুজ দিয়েছি, তাই জন্য এখানেও বিওসি ত্রিভুজ দিলাম, ঠিক আছে? আচ্ছা এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে দুটো কোণ একান্তর কোণ, ঠিক আছে? এটা তোমার করে দেখালাম আমি তোমাদেরকে। এইবার দেখো, তাহলে এই কোণটা এই কোণটা আর এই কোণটা এই কোণটা সমান হয়ে গেল। আচ্ছা এই যে দুটো কোণটা আছে না, এ ও ডি এই কোণটা আর বিওসি এই কোণটা সমান হবে, তাই তো? কোণ এ ও ডি সমান্তরাল সমান সমান কোণ বি ও সি, তাই তো? এই দুটো কি হবে আমার সমান হবে। এবার এটা কেন সমান হচ্ছে, তোমাদের মাথায় প্রশ্ন চলেই এসছে। দেখো এটা সমান হচ্ছে তার কারণ হচ্ছে গিয়ে এই দুটো কোণ কিন্তু বিপ্রতিভ কোণ। বিপ্রতিভ কোণ, ঠিক আছে? বিপ্রতিভ কোণের ক্ষেত্রে কি হয়, যে ধরো নাও এই একটা সরলরেখা আর এই একটা সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে, তাহলে এদের এই যে কোণ দুটো হয় না, কি হয়, সমান হয়। মানে যদি এটা 30-60 ডিগ্রি হয়, এটাও 60 ডিগ্রি হবে, ঠিক আছে? এটা যদি 120 ডিগ্রি হয়, এটাও 120 ডিগ্রি হবে, বুঝে গেল? তো সেম ভাবে দেখো, এই এসি আর বিডি পরস্পরকে ছেদ করেছে, তাহলে এ ও ডি কোণটা আর বি ও সি কোণটা কি হবে, আমার বিপ্রতিভ কোণ হবে, ঠিক আছে? তো দেখো একটা ত্রিভুজের তিনটে কোণ আমার কি হলো, সমান হলো। তো তিনটে কোণ সমান হয়ে যায় মানে কি, বলতেই পারি ত্রিভুজটা কি, তাহলে বলতে পারি ত্রিভুজ এ ও ডি ত্রিভুজ সর্বসম ত্রিভুজ বি ও সি, তাই তো? সর্বসমতার সূত্রই হচ্ছে গিয়ে যদি আমার দুটো ত্রিভুজ যদি আমার দুটো ত্রিভুজের কি হয়, বাহুগুলো সমান হয় বা কোণগুলো সমান হয়, দুটো কোণ একটা বাহু সমান হয়, তাই তো? তো এখানে তিনটে কোণে সমান পেয়ে গেছি, তাহলে বলতেই পারি এই দুটো ত্রিভুজ কি হবে আমার সর্বসম। আর সর্বসম হওয়ার শর্ত কি, তাহলে বলতে পারি এ ও বাহু বাই ও সি বাহু সমান সমান ওডি বাহু সমান সমান ওবি বাহু সমান সমান এডি বাহু সমান সমান বিসি বাহু। বুঝে গেল? যেহেতু দুটো ত্রিভুজ সর্বসম, তাহলে ওদের বাহুগুলো কি হবে, সর্বসম হবে, সমান হবে, তাই তো? অনুপাতটা সেম হবে। তো দেখো তোমাকে বলছিলাম না যে যে ত্রিভুজটা তুমি আগে লিখবে তার মানগুলো আগে লিখবে, ঠিক আছে? কেন বলছিলাম, দেখো এখানে আমি এ ও ত্রিভুজটা আগে লিখেছি, দেখো এ ও এই এ ও ত্রিভুজের মান, তাই জন্য এটা আগে লিখলাম। তারপর দেখো ওডি এওডি ত্রিভুজের মান আগে লিখলাম, এডি এডি এওডি ত্রিভুজের মান আগে লিখলাম, ঠিক আছে? তো তোমরা যদি মিক্স করে দাও না, তাহলে কি হবে, এটা তোমার হচ্ছে গিয়ে উল্টো হয়ে যাবে, তো মানটা তোমাদের কিন্তু ভুল বেরাবে, ঠিক আছে? তো মাথায় রাখবে যেই ত্রিভুজটা তোমরা আগে লিখবে চেষ্টা করবে তার মানটা আগে লেখার, নাহলে লাস্টে কিন্তু তোমার মনে থাকবে না, গুলিয়ে ফেলবে, ঠিক আছে? দেখো বিওসি ত্রিভুজটা আমি পরে পরে লিখেছি এখানে, তাই দেখো বিওসি ত্রিভুজটার মানগুলো পরে পরে লিখেছি। তো মাথায় রাখবে এই যে এই এ ও যে মানটা বাহুটা, এই মানটা আর এই ও সি মানটা সেম হবে, তাই তো? এই ওবি এই মানটা আর এই ওডি এই মানটা কি হবে, দুটো সেম হবে। এডি আর এবিসি এই দুটো মান সেম হবে, তাই তো? যেহেতু এই দুটো ত্রিভুজ কি সর্বসম, এবার এ ও সি ওডি ওবি এর মান তোমাকে বলে দিয়েছে, এ ও বাই ও সি আর ওডি বাবা ডিও একই ব্যাপার, এর মান কত বলেছে, এই দুটির মান হাফ।
বলতে পারি হাফ ইকুয়াল টু এডি বাই বিসি। এবার এডির মানও কি আমাকে বলা আছে? হ্যাঁ বলা আছে, কত? 4 সেমি। তো 4 বাই বিসি, তাহলে বিসি ইকুয়াল টু কত হবে? 8। 4 দুগুণে 8, তাহলে 8 সেমি হচ্ছে গিয়ে বিসির মান। বুঝে গেল? তাহলে এইটা কিন্তু অ্যান্সার। তো অঙ্কটা একটু জোরালো আছে, ঠিক আছে, একটু তোমার হচ্ছে গিয়ে টেকনিক্যাল পার্ট আছে। তো চেষ্টা করলাম তোমাদের বোঝানোর। যদি তবুও কেউ না বুঝে থাকো তাহলে তোমরা চেষ্টা করো একটা কমেন্ট করে যাওয়ার, ঠিক আছে? আমি চেষ্টা করব যদি অন্য কোনো ভিডিওর মাধ্যমে সেটা বুঝিয়ে দেওয়ার, ঠিক আছে? তো তোমরা যদি ভিডিওটা না বুঝতে পারো, এই অঙ্কটা যদি পার্টিকুলার না বুঝতে পারো, তো ভিডিওটা একটু আগে করে নিয়ে আরেকবার দেখার চেষ্টা করো, আশা করি তোমরা বুঝে যাবে। 7 নম্বরটা কি বলছে দেখা যাক। বলেছে ত্রিভুজ এবিসি এর, এবিসি কোনটা বলে দিয়েছে আমাকে? 90 ডিগ্রি। এবির মান বলে দিয়েছে আর বিসির মান বলে দিয়েছে। আমাকে পরিব্যাসার্ধ বের করতে বলেছে। তো পরিব্যাসার্ধ কি? তো দেখা যাক। তো ছবিটা যদি আঁকি, তো ফার্স্ট আমাকে ত্রিভুজ আঁকতে হবে। তো এটা কি? সমকোণী ত্রিভুজ। কেন আঁকলাম? কারণ আমাকে 90 ডিগ্রি বলে দিয়েছে, তাই তো? তাহলে এ বি সি, এটা হচ্ছে কি এটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, পরিব্যাসার্ধ মানে কি? এই ত্রিভুজের উপর একটা পরিবৃত্ত অঙ্কন করতে হবে আমাকে। তো পরিবৃত্ত অঙ্কন করে নাও। অনেকটা এরকম হবে, তাই তো? তো পুরোপুরি হাতে ভালো হলো না, ঠিক আছে, চলো কাছাকাছি এরকমই হবে। তো তোমরা ধরে না এটা হচ্ছে এটা কি ত্রিভুজের উপরে পরিবৃত্ত। তো আমার আঁকা খুবই বাজে, ঠিক আছে, তো একটু নেগলেক্টেড করে দিও তোমরা। তো এবার পরিব্যাসার্ধ মানে কি? আমার এই যে ত্রিভুজ বৃত্তটা যে আছে তার কেন্দ্র থেকে আমার ব্যাসার্ধ দৈর্ঘ্যটা কত, ঠিক আছে, এটা হচ্ছে পরিব্যাসার্ধ। এবার মাথায় রাখবে যে যখনই কোনো সমকোণী ত্রিভুজের উপরে পরিবৃত্ত অঙ্কন করবে না, তার কেন্দ্রটা কোথায় হবে? এই যে অতিভুজটা আছে না, এই অতিভুজের মধ্যবিন্দু হবে, ঠিক আছে? অতিভুজের কি হবে? মধ্যবিন্দু হবে। তো ব্যাস, আমরা যদি এই অতিভুজটা বের করে নিই এবং তাকে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে কি পেয়ে যাবো? পরিব্যাসার্ধ পেয়ে যাবো। তো আমরা বলতে পারি কি, এ বি হচ্ছে গিয়ে 6 সেমি আর বিসি হচ্ছে গিয়ে 8 সেমি। তো অতএব পিথাগোরাসের সূত্র থেকে পাই কি পাই? এ সি তার হোল স্কয়ার ইকুয়াল টু এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তো এসি কত? তো এসি তো বের করতে হবে আমাদের। এবিটা জানি 6 স্কয়ার, এটা 8 স্কয়ার, তাহলে এ সি স্কয়ার ইকুয়াল টু 36 যোগ 64, স্কয়ারটা মাথায় দিয়ে দিই। ওকে, তাহলে এসি ইকুয়াল টু কত বলতে পারি? রুট ওভার যোগ করলে কত আসবে? এটা 70 100। তাহলে এসি পেলাম হচ্ছে গিয়ে আমার 10 সেমি। তাহলে আমার পরিব্যাসার্ধ কত হবে? পরিব্যাসার্ধ কি হবে? এর হাফ মানে 5 সেমি। বুঝে গেল? তাহলে এটা কিন্তু মেন অঙ্কটা ছিল। পরে অঙ্কটা চলে এসেছি। কি বোঝা যাবে অঙ্কটা? বলেছে আর কস থিটা 2√3 এবং আর সাইন থিটা 2 হলে আমাকে বলে দিয়েছে যে থিটার মান 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে হবে। তাহলে আমাকে আর আর থিটা দুটো মান বের করতে বলেছে। তো কিভাবে করবো অঙ্কটা দেখা যাক। দেখো, আর কস থিটা আমরা কত জানি? 2√3। তো এটাকে যদি আমি বোথ সাইডে হোল স্কয়ার করি তাহলে কি পাই? আর স্কয়ার কস স্কয়ার থিটা ইকুয়াল টু 2√3 তার হোল স্কয়ার, মানে আর স্কয়ার কস স্কয়ার থিটা ইকুয়াল টু বলতে 2 স্কয়ার হচ্ছে 4 আর 3 এ √3 স্কয়ার হচ্ছে 3, মানে হচ্ছে 12। আর এটা কি? আর সাইন থিটা ইকুয়াল টু 2, এটাকে হোল স্কয়ার করলে কি হবে? আর স্কয়ার সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 2 স্কয়ার মানে 4। এটা হচ্ছে গিয়ে 2 নম্বর সমীকরণ, ঠিক আছে? তো কি করলাম? দুটোকে বোথ সাইডে হোল স্কয়ার করে দিলাম। তো এবার 1 আর 2 যোগ করে পাই কত পাবো? আর স্কয়ার
cos স্কয়ার থিটা প্লাস r স্কয়ার sin স্কয়ার থিটা ইকুয়াল টু 12 যোগ 4। এবার এখান থেকে দেখো যদি r স্কয়ার কমন নিয়ে নিই তাহলে কত পাচ্ছি, cos স্কয়ার থিটা যোগ sin স্কয়ার থিটা ইকুয়াল টু 16। তো বলতে পারি r স্কয়ার ইকুয়াল টু 16। কেন? কারণ আমরা জানি cos স্কয়ার থিটা আর sin স্কয়ার থিটা যদি যোগ করি মানে স্কয়ারে যদি যোগ করি তাহলে কি হয়, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে বলতে পারি r স্কয়ার ইকুয়াল টু 16 মানে r হচ্ছে গিয়ে √16 মানে হচ্ছে গিয়ে 4, তাই তো? তাহলে r এর মান পেয়ে গেলাম হচ্ছে গিয়ে 4। এবার এই r এর মান 1 আর 2 এর যেখানে বসে বসাও, তাহলে আমরা কি পেয়ে যাবো, থিটার মান পেয়ে যাবো। তাহলে অতএব 1 থেকে পাই কি পাই 4 তার হোল স্কয়ার cos স্কয়ার থিটা ইকুয়াল টু 12, বা বলতে পারি cos স্কয়ার থিটা ইকুয়াল টু 12/4 এর কত হয় 16। দুই দিয়ে কাটো 6 দুগুনি 12 8 দুগুনি 16, আবার দুই দিয়ে কাটো 3 দুগুনি 6 4 দুগুনি 8। বলতে পারি cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত, তাহলে 3/4 বা cos থিটা ইকুয়াল টু √3/4 বা cos থিটা ইকুয়াল টু কি বলতে পারি √3/2, তাই তো? এবার cos থিটার মান কখন √3/2 হয়? আমরা জানি যে cos 30 এর মান কত হয় √3/2, cos 45 এর মান কত হয় 1/√2, আর cos 60 এর মান কত হয় 1/2। তাহলে এই cos থিটার জায়গায় লিখতে পারি কি, লিখতে পারি আমি লিখতে পারি হচ্ছে গিয়ে, চলো এভাবে করে দেখাই, cos থিটা বলতে পারি এটা cos 30। আমরা √3/2 এর জায়গায় লিখতেই পারি হচ্ছে গিয়ে cos 30, তাই তো? তো দেখো এখানেও cos এখানেও cos, তাহলে cos cos চলে গেল, তাহলে থিটার মান কত বলতে পারি 30 ডিগ্রি। ঠিক আছে, বুঝে গেল? তা আমরা তো জানি cos থিটা কখন √3/2 হয়, যখন cos 30 হয়। তাহলে cos 30 বসিয়ে দিলাম, তাহলে থিটার মান কত হবে 30 ডিগ্রি। নেক্সট অঙ্কটা চলে এসেছি। কি বলছে দেখো, বলেছে sin a প্লাস b 1 cos a মাইনাস b 1 হলে cot 2 এর মান বের করতে বলেছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি বলতে পারি, মানে sin a প্লাস b ইকুয়াল টু 1, তাই তো? এখানে বলতে পারি হচ্ছে গিয়ে sin a প্লাস b সমান সমান sin 90 ডিগ্রি, তাই তো? কারণ আমরা জানি যে sin 0 এর মান 0, 30 এর মান 1/2, 45 এর মান 1/√2, 60 এর মান √3/2 আর 90 এর মান কিন্তু কত 1, তাই তো? তাহলে বলতে পারি sin 90 এর মান হচ্ছে কি 1, তাই তো? তো এখান থেকে আমরা বলতে পারি কি a প্লাস b ইকুয়াল টু 90 ডিগ্রি। আচ্ছা এই পর্যন্ত রাখি, এটা 1 নম্বর সমীকরণ। আবার cos a মাইনাস b কত জানি 1, বা cos a মাইনাস b ইকুয়াল টু cos 0, তাই তো? কারণ আমরা জানি cos 0 এর মান কত হয়, cos 0 এর মান কিন্তু 1 হয়। তাহলে এখান থেকে বলতে পারি a মাইনাস b ইকুয়াল টু 0 ডিগ্রি। এটা 2 নম্বর সমীকরণ। তো 1 আর 2 থেকে পাই তাই তো? তাহলে a এর মান কত গেলাম 45 ডিগ্রি। আমাকে বের করতে কি বলেছে, cot 2 এর মান। তাহলে cot 2 গুণ 45 কত হবে cot 90 ডিগ্রি মান, আর cot 90 মান কত হয় 0 ডিগ্রি। এবার তোমাদের যদি cot 90 মান যদি মনে না থাকে তাহলে তোমরা এটা কি করতে পারো, শর্টকাট টেকনিক ইউজ করতে পারো। দেখো cot 90 মানে কি জানি আমরা, বলতে পারি cos 90 বাই sin 90, তাই তো? কারণ cot মানে তো জানি আমরা cos বাই sin, tan মানে যেটা হচ্ছে কি sin বাই cos। এবার cos 90 মান কত, cos 90 মান 0 আর sin 90 মান 1, তাহলে কত হয় 0 হয়। ব্যাস এখান থেকে করতে পারো তোমরা। ঠিক আছে, তো যদি মুখস্থ থাকে তাহলে খুব ভালো, যা যদি না মুখস্থ থাকে তাহলে তোমরা
আলাদা করে বের করে নেবে কষ্ট করে, ঠিক আছে, সাইডে রাফে বের করে দেখে নেবে কত আসছে। নেক্সট অঙ্কে চলে এসেছি। কি বলছে অঙ্কটা দেখো, বলেছে একটি গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য দ্বিগুণ করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে সেটা বের করতে বলেছে আমাকে। তো সবার প্রথমে দেখো, গোলকটির ব্যাসার্ধ ধরি আর একক, ঠিক আছে। তো গোলকটির ব্যাসার্ধ আমি ধরে নিলাম কি আর একক, তাহলে আমার বক্রতলের ক্ষেত্রফল কত হবে, ফোর পাই আর স্কোয়ার বর্গ একক, তাই তো। এবার বলেছে কি আমার যে ব্যাসার্ধটাকে দ্বিগুণ করতে বলেছে, মানে অতএব ব্যাসার্ধ দ্বিগুণ করলে কত হবে, 2r। অতএব বক্রতলের ক্ষেত্রফল 4 পাই 2r স্কোয়ার বর্গ একক। 4 পাই কত হচ্ছে এটা, 4r স্কোয়ার, মানে 16 পাই r স্কোয়ার, এত বর্গ একক, তাই তো। এবার বলছে যে এই যে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কতটা বৃদ্ধি পেল। আচ্ছা, বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি কতটা পেল, বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেল কত, 16 পাই আর স্কোয়ার মাইনাস 4 পাই আর স্কোয়ার, মানে 12 পাই আর স্কোয়ার বৃদ্ধি পেল, ঠিক আছে। তো 12 পাই আর স্কোয়ার কিন্তু আবার কি হলো, ক্ষেত্রফলটা মোট বৃদ্ধি পেল। তো অতএব শতকরা কতটা বৃদ্ধি পেল, বলতে পারি অতএব শতকরা বৃদ্ধি পেল 12 পাই আর স্কোয়ার বাই 4 পাই আর স্কোয়ার ইন্টু 100, তাই তো। তো পাই আর স্কোয়ার কেটে গেল, 4 দিয়ে কাটো, 3 4 12, মানে 300%। তাহলে কতটা বৃদ্ধি পেল, শতকরা 300% বৃদ্ধি পেল। এবার তোমাদের মধ্যে হয়তো দু একজন থাকতে পারে যারা এই ওটা বুঝতে পারে না, যে ডাইরেক্ট আমি কেন এখানে 12 পাই আর স্কোয়ার দিয়ে 4 পাই আর স্কোয়ার ভাগ করে 100 গুণ করলাম, ঠিক আছে। তো তাদের জন্য আমি এরপর থেকে করে দিচ্ছি, ঠিক আছে। এটা কিন্তু আমাদের ইজি প্রসেস, ঠিক আছে, 2 নম্বরের অঙ্কের জন্য জাস্ট এটা বোঝানোর জন্য এটাকে এভাবে করতে পারো তোমরা। দেখো এটি বুঝতে পারলে যে প্রথম ক্ষেত্রে আমার বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার, দ্বিতীয় ক্ষেত্রে কত হলো 16 পাই আর স্কোয়ার, তাই তো। তাহলে বৃদ্ধি কত পেলো, 12 পাই আর স্কোয়ার। এই যে 12 পাই আর স্কোয়ারটাকে বৃদ্ধি পেলো, কোথায় পেলো, 4 পাই আর স্কোয়ার বৃদ্ধি পেলো। তাহলে বলতে পারি 4 পাই আর স্কোয়ার থেকে বৃদ্ধি পায় কতটা, 12 পাই আর স্কোয়ার, তাই তো। তাহলে এক বর্গ এখানে একক দিলাম না, ঠিক আছে, বর্গ একক হবে, বর্গ একক। তাহলে এক বর্গ একক থেকে বৃদ্ধি পায় কতটা, 12 পাই আর স্কোয়ার বাই 4 পাই আর স্কোয়ার। তাহলে 100 বর্গ একক থেকে বৃদ্ধি পায় কতটা, 12 পাই আর স্কোয়ার বাই 4 পাই আর স্কোয়ার গুণ 100, ঠিক আছে। তো পাই স্কোয়ার পাশে কেটে গেল, 4 দিয়ে কাটো 3, মানে হচ্ছে 300%, ঠিক আছে। আমাদের তো শতকরা বলতে 100 দিয়ে বের করতে হবে, তো এভাবে করতে পারবো তোমরা, ঠিক আছে। তো এভাবে করলে অনেকটা লেন্দি হয়ে গেলে আমি ডাইরেক্ট করে দিলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আমাদের এই পদ্ধতি, এভাবে করতে পারবো না, আসেনি, এটা অ্যান্সার, এটা অ্যান্সার। নেক্সট আমরা চলে এসেছি। কি বলছে আমরা দেখো, বলেছে একটি ঘনকের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য 6√2 সেমি হলে ঘনকটির সমকোণের ক্ষেত্রফল কত। একদম ইজি অঙ্কটা। ঘনকের সমকোণের ক্ষেত্রফল সূত্র কি জানি, 6 গুণ বাহু স্কয়ার, তাই তো। তো 6 গুণ বাহু স্কয়ার জানার জন্য আমার কি লাগে, ফার্স্ট বাহু মানটা, মানে বাহুর মানটা জানতে হবে।
তো দেখো ঘনকের কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে আমাকে, কত বলে দিয়েছে আমাকে, ঘনকের কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে 6√2 সেমি, তাই তো? আর ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা কি জানি, √3 ইন্টু বাহু, তাহলে বলতে পারি √3 ইন্টু বাহু ইকুয়াল টু 6√3, তাই তো? তাহলে বাহু ইকুয়াল টু কত হবে, আচ্ছা 6√2, √2 বাই √3, তাই তো? তো এরকম একটা কিন্তু কি বলবো বিটকোটে একটা তোমার হচ্ছে মান আসছে। তো অঙ্কটা কিন্তু ভুল আছে, ঠিক আছে? আর ভুলটা আমি করলাম একটাই কারণে, যে তোমরা বুঝতে পারো অ্যাকচুয়ালি ভুলটা কোথায় আছে, এবং তোমরা যাতে সেই ভুলটা পরীক্ষার সময় না করো। ভালো করে যদি অঙ্কটা পড়ো তাহলে বুঝতে পারবে কি বলেছে, ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে আমাকে। আমাকে কিন্তু এই একটা যে ঘনক যদি আমি আঁকার চেষ্টা করি, যদিও ঘনকটা ঠিক হচ্ছে না আমার, দেখো দেখো এইখান থেকে যদি আমি এইখানে আঁকি, এইটা কিন্তু আমার হচ্ছে কি হবে, ঘনকের কর্ণ, তাই তো? মানে ঘরের এই কোণ থেকে এই ছাদের এই কোণটা, এইটা হচ্ছে আমার ঘনকের কর্ণ। আমার কিন্তু এইটা বলে দেয়নি, আমাকে যে ঘনকের যে বাহুগুলো আছে, যেগুলো হচ্ছে একটা কি বর্গক্ষেত্র, তার কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে, তাই তো? তাহলে কিন্তু আমাকে এই √3 ইন্টু বাহু এই সূত্র ইউজ করলে হবে না, তাই তো? তাহলে কি করবো আমরা, দেখো এখানে বলতে পারি ঘনকের প্রতিটি বাহুর কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু কি হবে, √3 ইন্টু বাহু, তাই তো? কারণ আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি, √2 ইন্টু বাহু, ঠিক আছে? ঘনকের √3 হয় আর বর্গক্ষেত্রে √2 হয়। এবার এর মান আমরা জানি, কত বলে দিয়েছে, 6√2, √2 ইন্টু বাহু, তাহলে কত হবে, এই √2 কেটে যাচ্ছে, তাহলে বাহু ইকুয়াল টু বলতেই পারি 6। এবার আমাকে বের করতে বলেছে সমগ্র দেখতে পারো, দেখে ফেলো, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হবে কত হবে, 6 গুণ বাহু স্কয়ার, 6 গুণ 6 স্কয়ার হবে এত বর্গ সেমি, 36, 36 কে 6 দিয়ে গুণ করলে 36, 3 3 18 21, 216, মানে 6 কিউব, 216 বর্গ সেমি। লাস্ট অঙ্কটা চলে এসেছি, দেখা যাক অঙ্কটা কি বলেছে। বলেছে একটি পরিসংখ্যা বিভাজনের গড় 7, আমাকে সামেশন অফ এফআই এক্সআই বলে দিয়েছে 140, আমাকে সামেশন অফ এফআইটা কিন্তু বের করতে বলেছে। তো একদম সোজা অঙ্কটা, দেখো কোন পরিসংখ্যা বিভাজনের গড়ের সূত্র আমরা জানি, তো পরিসংখ্যা বিভাজন গড় কি জানি, সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই। তো বিভাজন গড় কত হবে, 7, এটা হচ্ছে 140, আর এটা হচ্ছে গিয়ে জানি না আমরা, তো 7 দিয়ে কাটো, 7 গুণে 14, 0, তাহলে সামেশন অফ এফআই কত হবে, 20। তো একদম সোজা কিন্তু অঙ্কটা, ঠিক আছে? তাহলে এর মান কত হবে, 20 হবে। তো দেখো টোটাল তোমার 12 খানা অঙ্ক আছে, যার মধ্যে তোমাদের কিন্তু করতে হবে 10 খানা অঙ্ক। তাহলে বুঝতেই পারছো এই যে 12টা অঙ্ক তোমরা দেখলে, তার মধ্যে জ্যামিতির কিছু অঙ্ক আছে যেগুলো একটু হতে পারে কঠিন দিতে পারে, ঠিক আছে? এছাড়া তোমাদের পাটিগণিত, বীজগণিত বা ত্রিকোণমিতি বা রাশি বিজ্ঞান বা আরটা যে আছে পরিমিতি, যেখান থেকে অঙ্ক দেখি না ওগুলো কিন্তু খুব সহজ হয়, ঠিক আছে? জ্যামিতির অঙ্ক সহজ হয়, দুই একটা অঙ্ক হয়তো একটু ঘুরে দিতে পারে। তো আশা করছি তোমরা যদি গত 10 বছরের এবং তোমাদের যে টেস্টের যে পর যে টেস্ট পেপার বেরাবে, ওখান থেকে যদি 10 থেকে 15টা পেজ তোমরা যদি করে যেতে পারো, তাহলে এই যে 10 নম্বরের যে 10 খানা 2 নম্বরের যে অঙ্ক থাকবে, সেগুলো কিন্তু তোমরা খুব ইজিলি করে রাখতে পারবে, ঠিক আছে? তোমাদের কিন্তু ওখান থেকে কিন্তু 20-র মধ্যে আশা করছি
16 থেকে 18 নম্বর চলেই আসবে, একটা কি দুটো অঙ্ক যদি ভুলও হয় তাও কিন্তু 16 থেকে 18 নম্বর চলে আসবে। আর এই 16 থেকে 18 নম্বর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে, তোমাদের লেটার বা হচ্ছে গিয়ে স্টার যে মার্কসটা আছে সেটা পেতে সাহায্য করবে, ঠিক আছে। তো এই কিন্তু তোমার এই 20 নম্বরের জন্য কিন্তু তোমরা খুব ভালো করে খাটা শুরু করে দাও। আশা করছি তোমাদের 60 থেকে 70% সিলেবাস কভার হয়ে গেছে। এবার তোমরা হচ্ছে গিয়ে গত 10 বছরের এই অঙ্কগুলো কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু তোমরা প্র্যাকটিস করো। তো আমি তোমাদের 2023, 2022 এবং আদার্স যে পেপারগুলো আছে সেগুলো কিন্তু একটা করে দেখাবো, ঠিক আছে। তো তোমরা ভিডিওটাকে সেভ করে রাখো বা কিছু একটা তোমরা করে রাখো যাতে তোমরা পরে ভিডিওগুলো দেখতে পারো, ঠিক আছে।